দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। গেল দুদিনে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরের 170টি স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে আমেরিকা। এর জবাবে ইরান কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এ পর্যন্ত হামলায় অন্তত 14 জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। বলা হচ্ছে সমঝোতা চুক্তির পর এটি সবচেয়ে বড় হামলা। প্রশ্ন উঠেছে, গত জুনে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের ভবিষ্যৎ তাহলে কি? প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে শেষ বলে মন্তব্য করলেও আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। ইরান এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করে জাতিসংঘে অভিযোগ জানিয়েছে। তবে বিশেষজ্ঞরা ট্রাম্পের সামনে এখন মূলত দুটি পথ খোলা আছে বলে মনে করছেন। এক, তিনি ইরানের তেল হাব, খারেক দ্বীপ বা অবকাঠামোগুলোতে হামলা চালিয়ে যেতে পারেন। তবে এতে আমেরিকার সেনা হতাহত হওয়া, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া এবং বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিশাল ঝুঁকি রয়েছে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলের ক্ষতি করতে পারে। আমেরিকার স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ অর্থাৎ SPR এটি 1983 সালের পর এখন সর্বনিম্ন স্তরে 319.5 মিলিয়ন ব্যারেলে নেমে গেছে। দুই, অর্থাৎ ট্রাম্প দ্বিতীয় যে কাজটি করতে পান সেটি হলো পুরনো সেই চুক্তিতে ফেরা, অর্থাৎ বিলিয়ন ডলারের বিনিময়ে একটি দুর্বল যুদ্ধবিরতি চুক্তি পুনরুজ্জীবিত করা। সেখানেও সমালোচনা আছে, কারণ জ্যারেড কুশনার, স্টিভ উইটকপের মতো দলকে দিয়ে তিনি পারমাণবিক এবং আঞ্চলিক বিশেষজ্ঞদের ছাড়াই এই দুর্বল চুক্তিটি করেছিলেন এবং বিশেষজ্ঞরা এটিও মনে করছেন যে কেবল বোমাবর্ষণ বা সামরিক চাপ দিয়ে এই সংকটের সমাধান সম্ভব নয়। একদিকে ট্রাম্পের পক্ষ থেকে নতুন করে কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের নতি স্বীকার না করার অবস্থান। পরিস্থিতি এখন চরম ঝুঁকিপূর্ণ অনিশ্চিত অবস্থায় রয়েছে। এই অনিশ্চিত পরিস্থিতিতেই আমরা আলোচনা করার চেষ্টা করব কোন দিকে এই যুদ্ধটা প্রবাহিত হচ্ছে। আমন্ত্রণ জানিয়েছি ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের শিক্ষক প্রফেসর ডক্টর কবির হাসান, স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের CEO ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকে স্বাগত। প্রফেসর ডক্টর কবির হাসান, অর্থাৎ সবার মনে যে প্রশ্নটি, সেই প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। সেটা হলো, যুদ্ধ কি তাহলে আরেকবার শুরু হয়ে গেল? তাই তো মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় না আমেরিকা ঠিক আগের মতো সেই ইন্টেন্সিটি নিয়ে করবে। কিন্তু আপনি যেটা বললেন, 170টা স্থাপনা ওরা হামলা করেছে আমেরিকান বাহিনী ইরানে, এটাও ভালো ঠেকাচ্ছে না। এখন কথা হলো যে বিশ্বাসের চেয়ে ধরেছে। বিশ্বাস তো ইরান অনেক আগেই হারিয়ে ফেলেছে, তাও কিছুটা বিশ্বাস করতে চেয়েছিল। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি এখন যেহেতু আমেরিকান সিটিজেন, এদেশের প্রতি আমার কিছুটা লয়ালিটি আছে। কি করছে ট্রাম্প? আমার মনে হয় সে একটা সাইকো মেন্টাল কেস হয়ে গেছে। সে কথাবার্তা কিভাবে বলে, তাকে কেউ রেইনিং করতে পারছে না। এটা তো আমেরিকার জন্য তো লং টার্মে খারাপ হচ্ছে। এখন তিনটা জিনিস যারা বিশ্লেষকরা এগুলো চিন্তা করেন বলছেন। একটা হলো যে ট্রাম্পের ভয় পাওয়া, মানে কে তার বিরুদ্ধে কথা বললে সে তার বিরুদ্ধে চড়া পাওয়া। এবং দেখুন, সিম্পল একটা জিনিস, আমেরিকান সুপ্রিম কোর্টের যে বার্থ ডিসিশন নিয়ে যে ইয়েটা হলো, ডিসিশনটা হলো, সেটা বলছে যে আবার ওটাকে রিভিজিট করতে। মানে তার মাথা কি টোটালি খারাপ হয়ে গেছে কিনা? সে মানে আমেরিকার যে তিনটা স্তম্ভ, তিনটা ইন্ডিপেন্ডেন্ট ইকুইলিস্ট, মানে পাওয়ারফুল, এটা সে ভুলে যাচ্ছে কিনা? সেই এই কথাগুলো আপনার প্রোগ্রামে অনেকে বলেছে, এটা নিয়ে অনেক আলাপ হয়েছে, এটাকে আবার ইম্পেরিয়াল প্রেসিডেন্সি পেয়েছে কিনা, অল দিস থিংস। কিন্তু আলটিমেটলি তাকে যে রেইন ইন করার, যে তার আশেপাশে যারা ডিপ্লোমেট আছে, স্টেট ডিপার্টমেন্ট আছে, তারপরে কংগ্রেস, তারপরে সিনেট, কংগ্রেস সিনেট ফাইনালি গেভ আপ। দে হ্যাভ টেকেন এ স্ট্যান্ড। ওয়ার পার্টস অ্যাক্ট নিয়ে, কনস্টিটিউশনালিটি, সে আসলে যুদ্ধ ঘোষণা করতে পারে কিনা, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। তো সবচেয়ে তার বেস যেটা এখনো, যেটা মাগা বেস, যেটাকে অন্ধের মতো ফলো করে, তারা কিন্তু খুব একটা ইম্প্যাক্ট, তারা ট্রাম্পের যে বাণী, তার যে উন্মাদনা, তার মানে হেসে খেলা ক্যালাস কথাবার্তা, এই জিনিসগুলো করতে ওরা লাইক করছে। কিন্তু মাঝখানে যে আমেরিকা ফার্স্ট মাকা মুভমেন্ট একটা আছে, ওরা কিন্তু একটু ওয়ার ফেটিক হয়ে যাচ্ছে। ওরা বলতেছে যে যুদ্ধের কি দরকার ছিল। আপনি যদি দেখেন ওখানে যুদ্ধ করার আমেরিকার ন্যারেটিভটা কি ছিল, তো পারমাণবিক
শক্তিকে ধ্বংস করা। হুম হুম। তো পারমাণবিক যদি এবং সে 2 দিন আগে বলেছে পারমাণবিক শক্তি তার ধ্বংস হয়ে গেছে, তাহলে যুদ্ধ করে এখন দরকারটা কি? সে সেলফ কন্ট্রাডিকশনে আছে, এবং তার যে মিডল গ্রুপটা, যে মাগা আমেরিকা ফার্স্ট মুভমেন্ট, তারা কিন্তু আসলে এখন বিরক্ত। আর থার্ডটা নতুন জিনিসটা ডেভেলপ হয়েছে অ্যাজ এ রেজাল্ট অফ দি ফার্স্ট টু, যে কংগ্রেস এবং সিনেট কিছুটা ইন্ডিপেন্ডেন্ট থিঙ্ক করার চেষ্টা করছে। তার যদিও এর কোনো নাই, টিত নাই, কিন্তু অ্যাটলিস্ট সিম্বলিকে বলছে যে তুমি ওয়ার ফোর্সের একটা ব্যাপার আছে, কনস্টিটিউশনটার ব্যাপার আছে। কিন্তু সবকিছু মিলিয়ে যেটা মিড টার্মের দিকে সবাই চলে যাচ্ছে, এই যুদ্ধের ইয়াটা ওরা দেখছে, ডেমোক্রেটরা দেখছে, রিপাবলিকান দেখছে যে মিড টার্মে কোন দিকে যায়, মানে পেন্ডুলাম কোন দিকে নড়াচড়া করে। কিন্তু জীবন নিয়ে মানে সহায় সম্পত্তি ধ্বংস করে সমস্ত পেন্ডুলাম করা কি আমেরিকার মতো একটা ডেমোক্রেসি, বড় ডেমোক্রেসি, পাওয়ারফুল দেশের জন্য খাটে? লং টার্মে যেটা সফট পাওয়ার, যেটা আপনিও বলেছেন আগে, মুস্তান আর অন্যরা বলেছে, সফট পাওয়ারকে ধ্বংস করে দেওয়া, এটা যে হয়তো আমরা টেকনিক্যালি মিলিটারি উইন করা, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আমরা প্রত্যেকদিনে লুজ করছি। প্রতিটা স্ট্রাইক, কাউন্টার স্ট্রাইক আমাদের জন্য ক্ষতির কারণ হয়েছে। কিন্তু দুইটা জিনিস আমার কাছে খুব সার্টেন মনে হয়। অফকোর্স আরো সময় লাগবে কে আসলে আলটিমেটলি উইনার। অ্যাপারেন্টলি প্রাথমিক যুক্তিতে আমরা বলতে পারি যে ইরান ইজ দ্য উইনার, কারণ ইরান এমন দুইটা বড় শক্তিকে ঠেকে রেখে এখনো টিকে আছে, ওদের সরকার ব্যবস্থা ভেঙে পড়েনি। এই যে খামেনি কয়দিন আগে যে তার যে তার যে ফিউনারাল হলো, 12 থেকে 15 মিলিয়ন পিপল, স্মরণকালের ইতিহাসে বোধহয় এত বড় ফিউনারাল কারো হয়নি। তো এগুলো দিয়ে তো অলরেডি চপেটাঘাতের মতো, মানে ডোনাল্ড ট্রাম্পের, ডোনাল্ড ট্রাম্পের সে ন্যারেটিভ প্রয়োগ করতে পারছে না, হি ওয়ান, তাই না? সেই ন্যারেটিভটা সে এস্টাবলিশ করতে যাচ্ছে, এস্টাবলিশ করার জন্যই সে বারবার পাগলামি করছে, কিন্তু আলটিমেটলি এট দি কস্ট অফ আমেরিকা টু দি রেস্ট অফ দি ওয়ার্ল্ড। এমন লোকজন সবাই হাসাহাসি করে, আপনি জানেন মেলোনি ইটালিয়ান প্রাইম মিনিস্টার বলছে জোর করে ছবি তুলতে যাচ্ছে, ইটালিয়ানরা খেপে আছে। আমার এক ইটালিয়ান কলিগ আছে, বলে যে সে কি পাগল হয়ে গেছে কিনা। তো দুটো ব্যাপার যেটা আমি কনক্লুড করব, যে আলটিমেটলি ইরান ডেফিনেটলি উইন করেছে অ্যাপারেন্টলি, এবং ফাইনাল অ্যানালাইসিস দেখা যাবে ইরান উইন করেছে। ইরানের দুইটা বড় গেইন হবে। একটা হলো যে হরমোজ প্রণালীকে ওরা নিজেদের কন্ট্রোলে রেখে ওর থেকে ওরা ওদের মানে রেভিনিউর একটা সোর্স ইয়ে করলো, তারা জানে যে সেটা ওরা ছাড়বে না। আর সেকেন্ড ব্যাপার হলো ইরান, যেই কারণে ইরানকে আমেরিকা আঘাত করেছে প্রথমে ইসরায়েল মিলে, তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটিস, ড্যাম শিওর যে ইরান ইজ গোইং টু মেক এ নিউক্লিয়ার বোম। আগে যদিও ছিল না, কিন্তু এবার ওটা করতে যাবে, কারণ এটা একটা বড় ডিটারেন্স ইরানের জন্য। এই ছোট, আমার কিছু টার্কিশ ফ্রেন্ড আছে, আমার কলিগ আছে টার্কিশ, আমি বলে যে ইসরায়েল মতো একটা ছোট দেশকে তোমরা কেন ভয় পাও? বলে যে তাদের পারমাণবিক অস্ত্র আছে। ইরান যদি পারমাণবিক অস্ত্র বানাতে পারে, তাহলে এই ইসরায়েল তাদেরকে এইভাবে আর চোখ রাঙাতে পারবে না। আপনি দেখেন পারমাণবিক অস্ত্রধারী শক্তির মধ্যে শুধু আমেরিকাই পারমাণবিক অস্ত্র ইউজ করেছে, অন্য কেউ পারমাণবিক অস্ত্র ইউজ করেনি। শুধু তাদেরকে রোগ স্টেট বলাটা ঠিক না, ইরানের 5,000 বছর ইতিহাস আছে, তাদের কালচার আছে। তারা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্ট আরো আসতে পারে, আর নেতানিয়াহুর মতো প্রাইম মিনিস্টার ইসরায়েলে আরো আসতে পারে, তাদের মতো এরকম ক্রুয়েল এবং মানে যুদ্ধদেহী, মানে এমন প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার আর আসা, মানে আমরা হতে পারে, কিন্তু আমি চাই এই ধরনের হোক না। তাদের হাতে পারমাণবিক অস্ত্র মোর মানে ডেঞ্জারাস দেন পারমাণবিক অস্ত্র ইরানের হাতে। আমি এখানে থামবো। জি, আহ, আমরা একটু মোহাম্মদ মালিক আপনার কাছে তাদের শুনি। সেটি হলো, অনেকে বলছেন এই যুদ্ধটা হতোই, অর্থাৎ এখন যেটা চলছে গত 2 দিন ধরে, কারণ চুক্তির শর্তগুলো এতটাই দুর্বল ছিল, এতটাই নাজুক ছিল, এবং এতটাই তড়িগড়ি করে একপাক্ষিকভাবে এটি হয়েছে, যুদ্ধটা অবশ্যম্ভাবী ছিল। দ্বিতীয় বিষয় অনেকে যেটা বলছেন সেটি হলো যে আমেরিকা কিংবা ইরান আসলে এই সময়টাতে নিজেদের যুদ্ধের যে রসদ সেটি বাড়ানোর জন্য ব্যয় করেছে, অর্থাৎ তারাও জানতো তারা দ্বিতীয়, এমনকি তৃতীয় দফা যুদ্ধ আবারও করতে হতে পারে। আপনার কাছে কি বিষয়টি এমন মনে হয়? জি, দেখুন, এই যে সমঝোতা স্মারক যেদিন স্বাক্ষরিত হলো, সম্ভবত সেটা কোন এক সানডে ছিল মনে হয়, তো তার 2 দিন আগে এই অনুষ্ঠানেই ঠিক এই প্রসঙ্গটা নিয়েই আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে ডিল কি হচ্ছে।
আমি কিন্তু আপনাকে সেদিন স্পষ্ট বলে দিয়েছিলাম যে ডিল হচ্ছে না, আর আপনি আবার মানে পুনরায় প্রশ্ন করলেন ডিল হবে না, আমি বলেছিলাম যে না হবে না। তো লাস্টলি আমরা কি দেখলাম, ডিল কিন্তু হয়নি। একটা আপনার একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের মতো হয়েছিল এটা। তো এটার উপর কোনো ভিত্তি করে কখনো কোনো স্থায়ী শান্তি বা স্থায়ী শান্তি চুক্তি সেগুলো করতে পারে না। তার কারণটি হলো যে ডিলটি হয়েছিল খুব তড়িঘড়ি করে। দেখুন, যে কোনো ডিল, সেই ডিলটাকে যদি আপনি পার্মানেন্টলি ডিলটাকে এফেক্টিভ করতে চান, তাহলে দুটি জিনিস এখানে কাজে, মানে বিশেষভাবে দুটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি জিনিস হলো দুইটি পক্ষের মধ্যে আস্থার সম্পর্কটা তৈরি হয়েছে কিনা, অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষকে সমর্থন মানে বিশ্বাস করে কিনা, গেল এক। নাম্বার টু, যে কারণে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট গুলো আছে সেই দ্বন্দ্বগুলোকে অ্যাড্রেস করা হয়েছে কিনা। তো তা না করে আপনি ধামাচাপা দিয়ে যাই করতে চাবেন, সেটা কিন্তু আসলে দীর্ঘস্থায়ী হবে না, আলটিমেটলি সমস্যার কোনো সমাধান হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প তো উনি যখন চান তখনই ডিল হতে হবে, তার কারণ ওনাকে দেখাতে হবে উনি বিজয়ী হয়েছেন। কবির ভাই যেমনটি বারবার বলতেছিলেন যে আসলে কোনি বিজয়ী। ওই কাজী নজরুলের একটা কবিতা আছে, বিদ্রোহীর রক্ত রথের চড়ে বিজয়িনী বিজয়ীকে নীলাম্বরীর আঁচল তোমার উড়ে। সেরকম নীলাম্বরীর আঁচল তো ইরান উড়িয়ে বসে আছে, তাই না? কাজে এখানে ট্রাম্প যতই বলেন যে আমি ডিল করেছি, আমি পিস মেকার, আমার মতো বড় ডিল আর কেউ করতে পারে না, এই যে দেখো যুদ্ধ করে ইরানকে বাধ্য করেছি চুক্তি স্বাক্ষর করার জন্য, এগুলো সব হলো তার একটা মানে কি বলবো, আমার নিজেকে সন্তুষ্ট করার একটা উপায়, আর কিছু না আর কি। মানে একটা পাগলের প্রলাপের মতো তিনি সব সময় এগুলো করছেন। তো মূল বিষয়গুলোতে যদি অ্যাড্রেস না করা হয়, ইরান কিন্তু বারবার একটি কথা বলে আসছে যে ট্রাম্পকে বিশ্বাস করা যায় না, এটা বারবার বলে। আপনি ইরানের নেতাদের যে কোনো সময় যে কোনো কথার আপনি যদি অতীত কথাগুলো দেখেন, সবসময় তারা একটি কথা বলেছে, এই লোকটিকে বিশ্বাস করা যায় না। আরেকটি জিনিস হলো যে মূল বিষয়গুলো দেখুন, আসলে মূল বিষয়টা কি, আমরা তো আমেরিকা কেন যুদ্ধে গেছে সেটাও কিন্তু আমরা জানি না। ফেব্রুয়ারিতে যখন যুদ্ধ শুরু করলেন, তিনি কি বললেন যে ইমিনেন্ট নিউক্লিয়ার থ্রেট ছিল, মানে মানে অত্যাসন্ন মানে পারমাণবিক একটা আশঙ্কায় তিনি যুদ্ধ শুরু করেছেন, যে এমন যে আজকে যুদ্ধ শুরু না করলে ইরান পারমাণবিক বোমা মেরে ফেলত আর কি, এমন একটা ভয় ছিল তার। আচ্ছা, আবার দেখেন যে 25 সালে যখন উনি ইরানি যে পারমাণবিক স্থাপনাগুলোকে বিমান হামলা করলেন, করে কি বললেন যে টোটালি একেবারে অবলিটারেট, মানে কিছুই নাই, ওদের সব ঘুরিয়ে ধুলায় ঘুরিয়ে মিশে দিয়েছে, ওদের সব শেষ, আর কোনো নিউক্লিয়ার ওয়েপনের দিকে ইরান যেতেই পারবে না। আবার ফেব্রুয়ারিতে বললেন যে অত্যাসন্ন নিউক্লিয়ার থ্রেটের কারণে আমি যুদ্ধ শুরু করলাম। তো এই যে দেখেন উনি যুদ্ধ শুরু কেন করলো সেটাই তো উনি জানেন না, বা যা মানে ওই মানে উনি জানলেও বলতে চান, আমার মনে জানেও উনি জানেও না কেন যুদ্ধ করতে হবে, ইসরায়েল বলেছে, অতএব চলো একটা যুদ্ধ করি। তো এগুলো করে তো আর হয় না। ইরান ইরান তো একটা মানে ইরানকে যত দুর্বল তিনি মনে করেছিলেন, ইরান তত দুর্বল রাষ্ট্র নয়। তার কারণটি হলো যে আক্রমণকারী আর রক্ষাকারী দুজনের মধ্যে, মানে একজন নিজেকে আত্মরক্ষার্থে যুদ্ধ করছে আর একজন আক্রমণ করেছে, আক্রমণকারী। নৈতিক মনোবল কিন্তু যে আক্রমণ করছে তার কখনো ওই রকম থাকবে না যে নিজেকে রক্ষা করছে, তার এটা অস্তিত্বের প্রশ্ন। এই যে মানে তাদের যে মনোবল বা মোটিভেটেড ওয়েতে যে যুদ্ধ করা, সেই শক্তির কাছে বড় বড় পরাশক্তি পরাজিত হতে বাধ্য। আমরা এর আগে আফগানিস্তানে দেখেছি, ইরাকে দেখেছি, ভিয়েতনামে দেখেছি, তারও আগে, তাই না? যুদ্ধে কি আমেরিকা জয়লাভ করে এসছে? কোনো যুদ্ধে আমেরিকা জয়লাভ করে আসতে পারেনি, বরং আমেরিকার যেরকম ক্যাজুয়ালিটিস হয়েছে এরকম আর্থিক ক্ষতি তো কোনো সীমা পরিসীমাই ছিল না আর কি। তো এবারও যেটা হচ্ছে, ট্রাম্প জিনিসটা বুঝতে চাচ্ছেন না। তিনি কিন্তু এই নেটো থেকে আসার সময় কি বললেন যে ইটস ওভার, এমইউ ওভার। তারপর বলছে যে হাউএভার যেটা ফুল স্কেল ওয়ার ইজ অন দ্য টেবল, বাট ইরান চাচ্ছে যে একটা পিস ডিল হোক। মানে দেখেন, এটা হলো এরকম কথা, ওই যে বাংলা একটা কথা আছে না, আমি ছাড়লে কি বলবো, কলমি তো আমার ছাড়ে না।
মানে আমি তো যুদ্ধ করতেই চাই, কিন্তু ইরান তো ছাড়তেছে না, খালি শান্তি চায়, খালি শান্তি চায়। তো এই যে কথাগুলো দেখেন, এগুলো পাগলের প্রলাপ কিংবা বালখিল্যতা, বা ভালো বাংলায় যদি বলি আর কি, এগুলো করে তো আসলে রাষ্ট্র পরিচালনা করা যায় না। তো এবং স্পেনের সাথে বাণিজ্য বন্ধ করার নির্দেশ দিয়ে আসলেন, পরে আবার হ্যাঁ, প্রশংসা আবার করছেন দেখেন কি একদিনের স্পেন, মধ্যেই। হ্যাঁ, স্পেনের দোষ কি? ইরান যুদ্ধে কেন স্পেন পাশে দাঁড়ালো না? অতএব ওর সাথে বাণিজ্য বন্ধ করে দাও। অথচ ইউর যে চার্টার আছে সেখানে বলা আছে যে ইউর কোন ইন্ডিভিজুয়াল একটা রাষ্ট্রের এগেনস্টে কখনো আপনি কোনো নিষেধাজ্ঞা করতে পারেন না, করলে হোল ইউ কে করতে হবে। তো উনি উনি কিন্তু জানেনও না এগুলো আসলে, মানে এটা কি কথাগুলোর যে ইমপ্লিকেশন কি এটা কিন্তু উনি জানেন না, বুঝেন না। শুধু পাগলের প্রলাপ না, উনি বোঝারও অক্ষমতা আছে। তো এই দুটো মিলে ওনাকে অপ্রতিরোধ করেছে। এটা হলো যেমন যে শিশুরা যেমন এই মানে ক্যান্ডি চাই, চকলেট চাই বলে যেরকম মানে লাফালাফি করতে থাকে, উনি কিন্তু অনেকটা সেই রকম শিশু সুলভ মানে মানে আচরণ করেন এইগুলো নিয়ে। কিন্তু রাষ্ট্র পরিচালনা বা বিশ্ব পরিচালনা, আমেরিকাতে শুধু আমেরিকার পিছনে শুধু রাষ্ট্র পরিচালনা করেন না, সারা বিশ্বকে তিনি নেতৃত্ব দেন এক অর্থে। বিশ্ব শান্তি রক্ষায় যে কোনো দেশের চেয়ে আমেরিকার কিন্তু ভূমিকা সবচেয়ে বড়। উনি কি সেটি করতে পেরেছেন? ওয়ার্ল্ড লিডারের যে এই মানে মর্যাদা সেটা উনি রাখতে পারেননি। সবাই তার শত্রু, সবাই তার মানে সবাইকে তিনি ছোট করে দেখেন। একমাত্র হি ইজ দ্য সুপারিয়র, আর বাকি সব ইনফেরিয়র, অন্য কেউ মানুষ বলেই গণ্য করেন উনি তাদেরকে। তো এইভাবে তো আসলে আর যাই হোক জি। যুদ্ধ হবে না। যুদ্ধ হলে কি হবে আসলে দেখেন, যে কথাটা আমি বারবার বলছিলাম যে আপনার রুটে যেতে হবে, কজ। আপনি শান্তি চাইলে যে কারণে অশান্তি, কারণগুলো আগে আইডেন্টিফাই করতে হবে, এবং সেই কারণগুলো দূর করার জন্য আপনার এই সদিচ্ছা আছে কিনা। এগুলো না থাকলে তো শান্তির চুক্তি বারবার আপনার সমঝোতা সরকার স্বাক্ষর করলে হবে না, পার্মানেন্ট পিস ডিল হবে না কখনো। আপনি ইরান কি চায়, ইরানের চাওয়াটা বুঝতে হবে। আজকে এতগুলো বছর ধরে ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে যে মানে অন্যায়ভাবে তাকে মানে একটা দুর্বিষহ একটা অবস্থার মধ্যে রেখে দিয়েছে আমেরিকা। ইরান তো এখন সুযোগ আছে তার হাতে, সে চাবে যে আগে আমার স্যাংশনের কি করবা সেটা বলো। অর্থাৎ অনেকগুলো ইস্যু অমীমাংসিত, হরমুজ হ্যাঁ, ইস্যুটা মানে অমীমাংসিত, হ্যাঁ, পরমাণু তো শক্তি অমীমাংসিত, জি, অনেকগুলো বিষয় আপনি একেবারে মানে শাক দিয়ে কিছুটা মাছটা ঢেকে রেখে কিছুক্ষণ হয়তো হয় এগোতে পারবেন, আলটিমেটলি টেকসই আসলে শান্তিটা হয়তো আসবে না। আপনি একটু এই জন্যই আপনার জি, প্রশ্নের যে লাস্টে আমি কনক্লুড করছি এটা বলে, আসলে শান্তি চুক্তি হবে না আপাতত। অর্থাৎ এই যে দ্বিতীয় দফা হচ্ছে, এটি হয়তো তৃতীয় দফা আমরা দেখতে পারি হ্যাঁ। মাস দুয়েক পরে, এরকম একটা আশঙ্কা আছে। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনার কাছে একটু শুনি। সেটা হলো, আমরা বিশ্লেষণ করছিলাম অনেকবারই যে ট্রাম্প এই মুহূর্তে যে কোনো মূল্যে এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে চান, এবং বের হয়ে আসতে চান বলে তড়িঘড়ি করে যে 14 দফার এমওইউ, সেটিও আমরা ব্যাখ্যা করছিলাম। কারণ রিপাবলিকানদের একটা চাপ আছে তার উপর, মধ্যবর্তী নির্বাচন। তিনি নির্বাচন নিয়ে নাই ভাবতে পান, কিন্তু রিপাবলিকান সেনেটর কংগ্রেসম্যানরা তো ভাবতে হচ্ছে। ঠিক এই অবস্থাতে খুব বেশি সময় হাতে নেই, রিপাবলিকানরা কি ধরনের চাপ তৈরি করতে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে? কারণ আমরা তো দেখছিলাম তার যুদ্ধের ক্ষমতাও সীমিত করার জন্য তারা একমত হয়েছিল। এই মুহূর্তে রিপাবলিকানরা কি অবস্থায় আছে ট্রাম্পের এই আচরণগুলোর প্রেক্ষিতে? যে কথাটা আমি বলছিলাম যে ট্রাম্পের পাগলামি তো রিপাবলিকান বেসের একটা যে বেস ফাউন্ডেশন, ওরা তো খুব লাইক করে, তারা হাততালি দেয় এভরি টাইম ট্রাম্প একটা মানে উদ্ভট কথা বলে, তারা হাসিতে মরে যায়। কিন্তু মিডল যেটা আছে, যারা মাগা মুভমেন্ট, আমেরিকা ফার্স্ট, তারা কিন্তু আসলে টায়ার্ড এই যুদ্ধ নিয়ে। তারা আলটিমেটলি প্রশ্ন তোলা শুরু করেছে যে যুদ্ধে কেন করছি আমরা। যে কথাটা আমি প্রথম সেগমেন্টে বলেছি যে যদি নিউক্লিয়ার উইপন্স ধ্বংস করা হয়, নিউক্লিয়ার উইপন্স তো সে ট্রাম্প বারবার বছর ধ্বংস করে দিয়েছে, তাহলে যুদ্ধ করার দরকার কি? এইটার সাথে আমার মনে হয় ট্রাম্প যে জিনিসটা মালিক ভাই বলেছেন, একটা এক্সিট চাচ্ছে, কিন্তু এক্সিট চাচ্ছে যে বিজয়ী হোক, কিন্তু ট্রাম্প তো আসলে বিজয়ী হয়নি। এখন সেই মেসেজটা সে দেওয়ার জন্য ইরানকে মানে বারবার করছে যে নতজানু করে, তাতে সে একটা বিজয়ের একটা রিকগনিশন নাও। কিন্তু ইরানও তো প্রাউড জাতি, তারা হারাবার কি আছে? তাদের সুপ্রিম লিডারকে হারিয়েছে, তাদের অনেক জায়গা সম্পত্তি ধ্বংস হয়েছে, রিসোর্স ধ্বংস হয়েছে, মানুষ মারা গেছে। তো ওরাও সম্মানজনক ভাবে তাদের পজিশনকে ধরে রাখতে যাচ্ছে। আর সাধারণত যুদ্ধ যারা স্ট্র্যাটেজি, তারা বলেন যে 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 প্রথম ছিল কি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে, ইরান টোটাল উইল বি ডেস্ট্রয়েড এন্ড এভরিথিং। সেটা তো হলোই না। আস্তে আস্তে ইরান পথ খুঁজে পেলো। এই যে হরমোন তো আগে ফ্রি ছিল, আপনারা তো জানেন যুদ্ধের আগে। এখন হরমোনকে তারা একটা নিউক্লিয়ার
বমের মধ্যে আরেকটা পাওয়ারফুল অস্ত্র হিসেবে নিয়েছে। এটা দিয়ে শুধু আমেরিকা কিন্তু এফেক্ট করছে না, আমেরিকা খুব, কিন্তু এফেক্ট করছে আমেরিকার মিত্র বা অন্যান্য দেশগুলোকে, যে জিসিসি কান্ট্রি তাদের অয়েল রেভিনিউ এফেক্টেড হচ্ছে। তারপর এভরি টাইম ইরানকে হিট করছে, ইরান হিট করছে তাদের কান্ট্রিগুলোর একটা বেস আছে। তো এই জিনিসটা রিপাবলিকান পার্টির যারা থিঙ্কিং পোর্শন মাগা, তারা কনজারভেটিভ, কিন্তু তারা লাইক করছে না। আর এইটারই কিন্তু আমি প্রথম সেগমেন্টে বলেছি যে আউটপুট হলো এই যে একটা প্রতীকী মানে একটা রেজলিউশন আনা সিনেট এবং কংগ্রেসে, যে মানে ওয়ার্স ফর অ্যাক্ট এবং কনস্টিটিউশন নিয়ে। কিন্তু ট্রাম্প তো এগুলো কোনো কিছু কেয়ার করে না। সে মনে করে নিজেই সে রাজা। একবার হয়তো আপনারা জানেন একটা সময় সে সুর তুলেছিল যে থার্ড টাইম সে প্রেসিডেন্ট হতে পারে কিনা, কোনোভাবে এটা খুঁজে বের করা যায় না। কিন্তু আমার মনে হয় রিপাবলিকান পার্টি এতটা ক্রেজি না তাকে সেইভাবে মানে দেওয়া যে এটা করা যাবে, কারণ সে তো দেখে অন্যান্য দেশে, যেন আর্দোগান, আর্দোগান তো ইজ এ ডিক্টেটর, তাই না? সে ইলেকশন তার শুনলাম, আমি টার্কিতে ছিলাম মাসখানেক আগে, শুনলাম যে সে ট্রাই টু মানে একটা নিয়ম আছে কি জানি কনস্টিটিউশনে, সে যদি আগাম নির্বাচন ঘোষণা করে তাহলে সে আরেক টার্ম সে করতে পারবে। তো এইগুলো থেকে সে আইডিয়া পায়। দেখেন ওই যে আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে ভেরি বেস্ট ফ্রেন্ড, তাকে কি দিয়েছে, রিভলভার, নাম খুচিত সহ, ন্যাটো সহ। এবং আর্দোগান জানে কিভাবে গেম প্লে করতে হয়। তো আপনি যে জিনিসটা বলছেন মিড টার্মে ডেফিনেটলি যে জিনিসটা আপনার অন্য সেগমেন্টে আপনি বলছেন যে প্লাটনারে যে জিনিসটা মেইনে যেটা হচ্ছে যে একটা সুযোগ এবং একটা মাস্ট উইন সিনেট মেজরিটি নেওয়ার জন্য, এটার সাথে কিন্তু যুদ্ধের একটা কানেকশন আছে। এই ভদ্রলোক আমেরিকাতে তো অনেকের গার্লফ্রেন্ড থাকে, অনেক কিছু হয়। যদি একজন আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে, ওই অভিযোগকে আপনি ইয়া না করে এটা একটা মানে, সে তো নিজে বলেছে যখন সে মানে উইথড্র করার আগে যে এটা সবাই একটা কনসার্টেড এফোর্ট আমাকে ইয়া করার জন্য, কারণ ওইটা এখন দেখছে যে ইরানে ওকে, তার অবস্থা জি, ভালো না, এটাকে ইয়া করার জন্য, কাউন্টার করার জন্য যে প্লাটনারের যে ইয়াটা মিডটার। হুম। আমরা হ্যাঁ, আসবো সেই ইলেকশনের সাথে আলোচনায়, এটা জি। সাংঘাতিক ভাবে জড়িত। মিডল ইস্টে কি হচ্ছে, তেলের দাম বাড়লে আমেরিকান জনগণ খুশি না। আপনি রিপাবলিকান বলেন, আপনি ডেমোক্রেট বলেন, এই ব্যাপারগুলো তার মাথায় রাখতে হচ্ছে, অথবা তাকে মাথায় দেওয়া হচ্ছে পাগলামি করলো যে দেখো ইউ হ্যাভ টু ডু সামথিং, আদারওয়াইজ দ্যাটস গোইং টু এফেক্ট আওয়ার দি বোথ হাউস অফ দি মানে ইউএস সিনেট এন্ড কংগ্রেস, এবং সেটা হবে মোর ড্যামেজিং টু দি রিপাবলিকান পার্টি দেন এনিথিং এলস। আরেকটা তার সাথে জড়িত, নাতানিয়াহু কোনোভাবে চায় না সে যুদ্ধ বন্ধ করুক। আবার দেখেন কোন সময় যখন একটু কাছাকাছি চলে যায়, নাতানিয়াহু কিছু একটা করছে, লেবানন হিট করছে, অন্য আরেকটা করছে, কন্টিনিউয়াসলি তার যার অপারেটিভ আছে আমেরিকান কংগ্রেসে অথবা স্টেট ডিপার্টমেন্ট, তারা কন্টিনিউয়াসলি ট্রাম্পকে মানে কান ভারী করে যাচ্ছে, যুদ্ধ বন্ধ করা ঠিক না, তারা এখনো পাওয়ারফুল, তারা রিজিওনাল সিকিউরিটির জন্য বা পিসের জন্য হার্মফুল, এগুলো সবই ফলস নেগেটিভ তারা তৈরি করছে। তো আলটিমেটলি ট্রাম্পের যদি কিছু একটা ভালো সাইড থাকে, আমি বরাবর বলতাম সে যুদ্ধবাজ প্রেসিডেন্ট না, কিন্তু সে একটা সাইডে তার ভালো আছে, যখনই তার ভালো সাইডটা আসে তখন ওই যে ইসরায়েলি অপারেটিভরা থ্রু কংগ্রেস, থ্রু স্টেট ডিপার্টমেন্ট তাকে আবার যুদ্ধের দিকে নিয়ে যায়। আচ্ছা বাবা কি হয়েছে, কিছু একটা হয়েছে, একটা শিপকে দেওয়া যায়, এই জন্য তুমি সরাসরি মানে হিট করবা, তাদের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করবা, এটাকে একটা স্টেটমেন্টশিপের একটা পরিচয় কিনা, এটা কোনোভাবেই নেই। তো আরেকটা আমার মনে হয় ইসরায়েল কন্টিনিউয়াসলি পোক করে যাচ্ছে, যুদ্ধ বন্ধ করা যাবে না, কন্টিনিউ করো, কারণ ইসরায়েলের আলটিমেট গোল হলো ইরান একমাত্র শক্তি যে মানে ইয়াকে মানে ইসরায়েলের কে ক্ষতি করতে পারে, এবং তারা চাচ্ছে ইরানকে এমন ভাবে মানে দুর্বল করে দেওয়া যে নেক্সট 50 ইয়ার্স ইরান এই যে ক্ষমতা আছে সে ক্ষমতা না আসতে পারে, এবং যত প্রলং করতে যত আমেরিকা তাকে মার দিতে পারে ইরানে, ইসরায়েলের জন্য সেটা অনেক মঙ্গলের ব্যাপার। এই জন্য যুদ্ধটা আরো এগিয়ে যাচ্ছে, জি, এবং এইটার মিড টার্মে ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট পড়বে। ইম্প্যাক্ট পড়বে, অবশ্যই পড়তে হবে। আমি একটু মোহাম্মদ মালিক আপনার কাছে জানি স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, যেটি বলা হচ্ছে 1983 সালের পরে, অর্থাৎ 43 বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে, এবং এটি সামনের দিনগুলোতে আরো কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এটি আমেরিকানদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে, আমেরিকার অর্থনীতি, আমেরিকার শক্তিশালী যে তেলের মজুদ, সেইখানে কতটা নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে? দেখুন, এই কবির ভাই যেমন বললেন হরমুজ স্ট্রেট সম্পর্কে, যে এটি মোর পাওয়ারফুল দেন অ্যাটমিক পাওয়ার বা বোম, তাই না? পারমাণবিক অস্ত্রের চাইতেও এটি অনেক শক্তিশালী।
আমেরিকা এই হরমুজ প্রণালী দিয়ে তেল আমেরিকা ইম্পোর্ট করে না, এটা সত্য। কিন্তু আমেরিকার যারা মিত্র আছে তারা সবাই কিন্তু এই হরমুজ প্রণালী দিয়েই তাদের শুধু তেল নয়, যত রকম পণ্য আমদানি রপ্তানিগুলো হয়, যে স্পেশালি ডেভেলপিং কান্ট্রি লাইক আফ্রিকা অ্যান্ড সাউথ এশিয়া, তাদের সব এক্সপোর্ট ইম্পোর্টগুলো কিন্তু হচ্ছে এই রুটে। এখন যখন হচ্ছে তখন যখন এফেক্ট হচ্ছে হরমুজ প্রণালীতে, যখন ইরান তার কন্ট্রোল স্থাপন করলো, তো ন্যাচারালি তার মিত্ররা কিন্তু অসন্তুষ্ট এই ব্যাপারগুলোতে। এটা ইন্টারন্যাশনালি যেটা আমি বললাম। তো আরেকটা জিনিস হলো যেটা, যে যখন সরবরাহ চেইনে কোনো সমস্যা দেখা দেয়, ডিসরাপশন হয় সরবরাহ চেইনে, তখন কিন্তু পণ্যের ঘাটতি থাকে। পণ্যের যখন ঘাটতি থাকে, কবির ভাই ইকোনমিক্সের প্রফেসর, উনি আমার সাথে ভালো জানেন এটা, যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড খুব ভেরি কমন একটা জিনিস। আমরা বলি সবাই যে সাপ্লাই বেশি থাকবে, ডিমান্ড কম থাকবে, পণ্যের মূল্য কমে যাবে। আবার যখন ডিমান্ড বেশি থাকবে, সাপ্লাই কম থাকবে, তখন পণ্যের মূল্য বেড়ে যাবে। এই যে আপনি যেটা বললেন এসপিআর বা স্পেশাল পেট্রোলিয়াম রিজার্ভ, যেটা মানে স্ট্র্যাটেজিক। এটাতে, হ্যাঁ স্ট্র্যাটেজিক, তাহলে এটা কেন এটাতে কেন এফেক্ট হবে, তাই না? যে আমেরিকা তো তেল মজুদ আছে। ওই যে আপনি বললেন যে এই মজুদটা কি জন্য, এটা হলো আপৎকালীন মানে সমস্যা নিরসনের জন্য, সেটা যুদ্ধ অথবা প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, সেই জন্য। আপনি নিজেই বললেন ভূমিকাতে যে 83 পরে সর্বনিম্ন পর্যায়ে, অর্থাৎ যতটুকু আমরা দেখছি 6.2 মিলিয়ন ব্যারেলস কমে গেছে। তার মানে মাত্র যেখানে 713 উপর ছিল, যেখানে সেখানে 300 চলে আসছে, তাই না? 320 মিলিয়নের কাছাকাছি হ্যাঁ, চলে আসছে। তাইলে এখন দেখুন যে তাহলে আমেরিকার তেলের দাম বাড়বে কেন? আচ্ছা, আমেরিকার তেলের মূল্য কিন্তু প্রডিউসিং কান্ট্রির মূল্যের উপর ডিপেন্ড করে না, এটা গ্লোবাল যে বেঞ্চমার্ক প্রাইস আছে তার উপরে ডিপেন্ড করে তেলের মূল্য। অর্থাৎ গ্লোবাল বেঞ্চমার্কের যদি দাম বেড়ে যায়, তাহলে কিন্তু ওই মানে রিজিওনাল বা মানে যে কোনো জায়গায়ও তেলের মূল্য অটোমেটিকলি বেড়ে যাবে। এখন তেলের মূল্য বেড়ে গেলে কি হবে জিনিসটা? তেল এমন একটা জিনিস, জ্বালানি এমন একটা জিনিস, আধুনিক সভ্যতার চালিকা শক্তি হলো জ্বালানি। আপনি তেল ঘাটতি মানে কি হলো? তেলের মানে সংকট মানেই হলো যে আপনি প্রোডাকশনের সমস্যা দেখা দেবে, পরিবহনের সমস্যা দেখা দেবে। তো দেখা দিলে কি হবে? মানে পণ্যর সংকট দেখা দিবে এবং কস্ট অফ লিভিং বেড়ে যাবে ইনফ্লেশনের কারণে। তো এইগুলো তো মানুষ নিতে পারে না। এখন ধরেন সাধারণ মানুষ কি বলে? সাধারণ মানুষ তো আর ইরান আমেরিকা যুদ্ধ কি হলো না হলো এত কনসার্ন না। সাধারণ মানুষ, আমেরিকার ভিতরের মানুষ, কথাই বলছে, শুধু আমেরিকা না, সারা বিশ্বের মানুষ, তারা কি চিন্তা করে যে আমি পকেটে আমার কি এফেক্টটা হলো? আমি তেল কিনতে যে আমার গাড়িতে যখন ফুয়েল দেব, সেই ফুয়েল কিনতে যে আমি বেশি মূল্য দিচ্ছি। আমি যখন গ্রোসারিতে যাব, আমি বেশি দাম দিতে হচ্ছে, কিন্তু আমার ইনকাম তো এটার সাথে এই ইনলাইন উইথ মানে প্রাইস হাইক, আমার তো ইনকাম বাড়েনি। তাহলে কি হবে? আমার সংকট, ব্যক্তিগত জীবনে আমার সংকট দেখা দিবে। তা যখন দেখা দিবে, তখন কিন্তু আমি এটা নিয়ে চিন্তা করবো, যুদ্ধের কথাটা নিয়ে চিন্তা করবো। যুদ্ধের কথাটা নিয়ে চিন্তা করবো কি, যে এই যুদ্ধটা না হলে তো এটা হতো না, তাইলে আমাকে এই যে এটা কস্ট আমাকে দিতে হতো না। যে কারণে আপনি দেখেন যে কোনো পরিসংখ্যানে এখন আপনি দেখতে পাবেন যে মোর দেন 2/3 পিপল অফ আমেরিকা তারা যুদ্ধটাকে চাচ্ছে না, পছন্দ করছে না। কেন করছে না? কারণ তারা নিজেরা ব্যক্তিগতভাবে ভুক্তভোগী, তারা এটার মূল্য দিচ্ছে আমেরিকা। আবার দেখেন জনগণের ট্যাক্সের টাকায় পেন্টাগনের বাজেট বাড়াচ্ছে, তারা $27 বিলিয়ন, $70 বিলিয়ন আরো ফান্ড চেয়েছে তারা, তাই না? তাহলে $70 বিলিয়ন কোত্থেকে যাবে? এটি তো গভর্নমেন্ট এক্সচেকার থেকে যাবে। সেটা গভর্নমেন্ট এক্সচেকার কিভাবে তৈরি হয়েছে? আমার আর আপনার ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে। এবং সামনের দিনে এটি আরেকটু বাড়বে, মানে এই অচল অবস্থা খুব সহজে যাচ্ছে না। আমি প্রফেসর ডক্টর কবির হাসান আপনাকে দেব একটু বিরতি নিয়ে এসে আপনাকে সুযোগ দিচ্ছি বিষয়ে আলোচনার। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত হাউ ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অর্লিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান, আছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও মোহাম্মদ মালিক। আপনাদের দুজনকে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম তেলের রিজার্ভ, দেশের অর্থনীতিতে প্রভাব। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনি যোগ করতে চাইছেন কিছু? হ্যাঁ, আমি একটা জিনিস যোগ করতে যাচ্ছি মালিক ভাইয়ের সাথে। মালিক ভাই ঠিকই বলেছেন, এই যে তেলের দাম যে বিশ্ববাজারে, ওইটা বিশ্ববাজারের পরিস্থিতির উপর নির্ভর করছে, শুধু ডোমেস্টিক মার্কেটের উপর না। আর এটা কানেকশনটা ছিল যে আপনি পেট্রোলিয়াম রিজার্ভের কথা বলেছেন, যে কমে গেছে 300 মিলিয়নে, নেমে এসেছে 700 মিলিয়ন তুলনায়।
কিন্তু একটা জিনিস আপনাকে করতে হবে, যেটা মানে কনজিউমার, আমি আপনি আবার মারাত্মকভাবে এফেক্ট করে, সেটা হলো যে পাম্প প্রাইস, যেটা আমরা যখন আমাদের গাড়িতে তেল ভরি তখন সেই প্রাইস কত। তো এইটা কিন্তু বেস প্রাইসটা হয় যে ব্র্যান্ড, দুইটা মার্কেট আছে, একটা বলে যে ব্র্যান্ড প্রাইস আর ডব্লিউটিআই, দুইটা মানে ওয়েস্টার্ন ট্যাক্সেস, দুটা ইন্ডিকেটর আছে আমেরিকাতে, সেই ইন্ডিকেটর গ্লোবাল সাপ্লাইয়ের উপর নির্ভর করে। এখন প্রশ্নটা আপনি জিজ্ঞেস করেছেন কমে গেল, এখন তো কোনো যুদ্ধ নাই, প্রাকৃতিক বিপর্যয় নেই, কিন্তু এই যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ার কারণে এই জনগণকে খুশি রাখার জন্য সেখান থেকে ওরা মানে দিতে হচ্ছে। আপাতকালীন যুদ্ধের সেই ইয়েগুলো এবং ইউক্রেন যুদ্ধের সময় দিতে হয়েছিল, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় ছাড়তে হ্যাঁ হয়েছিল। দিতে হয়েছিল, কারণ ওখানে ও সাপ্লাই কমে গেছে আমেরিকা থেকে, সরি রাশিয়া থেকে। রাশিয়া থেকে। এবং তখন আপনি যদি দেখেন এখানকার যে অয়েল কোম্পানিগুলো, তারা কিন্তু প্রচুর পরিমাণে মানে ব্যবসা করেছে, প্রচুর পরিমাণে প্রফিট করেছে, কিন্তু সেটা তো ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইসের কারণে। কিন্তু ডোমেস্টিক আপনার যে কনজিউমার আছে তাদেরকে আপনি খুশি রাখতে হলে যে ক্রুড প্রাইসটা, যেটা বিশ্ববাজারে যেটা একটা প্রধান কস্ট, তার রিফাইনিং কস্ট আছে, ডিস্ট্রিবিউশন, স্টেট ট্যাক্স, এই সবগুলো একসাথে জড়িত। আমি কিছুদিন আগে সিয়াটলে ছিলাম, সিয়াটলে আমি দেখছিলাম 2 সপ্তাহ আগে $6.5 তাবদারিয়া মানে গ্যালন প্রতি, আর নিউ অর্লিন্সে অলমোস্ট $4 মতো। আমি নিউ ইয়র্কে কত জানি না। এই প্রাইস গুলো কিন্তু অন্যান্য ফ্যাক্টরের সাথে নির্ভর, কিন্তু মূল ব্যাপারটা এটাকে ঠিক রাখার জন্য, কমনে রাখার জন্য পেট্রোলিয়াম রিজার্ভ থেকে সরকার এই সমস্ত আপাতকালীন সময় ওরা সরবরাহ করতে হচ্ছে এবং আগামী দিনে আরো করতে হবে, আরো করতে হবে। প্রফেসর ডক্টর কবির হাসান, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। প্রসঙ্গটি আপনি উত্থাপন করেছিলেন ন্যাটো সম্মেলন শেষে রিসেপ এরদোগান তিনি যারা রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন তাদেরকে উপহার হিসেবে একটি রিভলভার দিয়েছেন এবং একেবারে মানে গুলি সহ দিয়েছেন। তারা সবাই বিস্মিত হয়েছেন, আপনিও হয়তো বিস্মিত হয়েছেন, আমি হয়তো বিস্মিত হয়েছি। কিন্তু এরদোগান তো আর মানে ছেলে খেলা করার জন্য কিংবা হাসির তামাশা করার জন্য এটি দেননি। তিনি আসলে এই রিভলভার দিয়ে কি মেসেজটা, কি বার্তাটা দিতে চান? ভেরি সিম্পল। এরদোগান বলতে যাচ্ছে, তোমরা আমাদেরকে আর অবুঝ বালক ভেবো না, আমরা জুনিয়র পার্টনার না ন্যাটোর, দি লার্জেস্ট স্ট্যান্ডিং আর্মি আমাদের আছে। শুধু তাই না, এতদিন আমাদের জন্য আর্মির জন্য রেখেছিল, এখন আমরা অস্ত্র তৈরি করতে পারি, অস্ত্র বিক্রি করতে পারি ওয়ার্ল্ড ক্লাস। ওদের যে ড্রোন ইন্ডাস্ট্রি, ড্রোন যে অস্ত্র বানায়, এটা ওয়ার্ল্ড ক্লাস। রাশিয়াতে ওরা সাপ্লাই দিয়েছে, ইরানে সাপ্লাই দিচ্ছে। তো এই মেসেজটাই এরদোগান দিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। আর ডোনাল্ড ট্রাম্প তো জানেন, সে মানে লাইকস ইট নার্সিস্টিক টাইপ অফ পিপল। সে এটা লাইক করেছে, কিন্তু ন্যাটোর পার্টনাররা তাদের জন্য একটা মানে কূটনৈতিক এই ধরনের সাধারণত উপহার কেউ দেয় না। তাদের জন্য একটা কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক হেডেক হয়ে দাঁড়াচ্ছে। এখন অনেক জায়গায় ওদের নিজস্ব দেশের নিয়ম আছে, ওরা মানে মানে এনি এমুনিশন উইথ মানে বুলেট সহ ওরা ক্যারি করতে পারে কিনা। তো মেসেজটা এরদোগান থেকে দেওয়া যে আমাদেরকে আর দুর্বল ভেবো না, আমরা ইকুয়ালি শক্তিশালী একটা পার্টনার, আমাদেরকে সেইভাবে মূল্যায়ন করতে হবে, আমাদের সেইভাবে সম্মান দিতে হবে। এই মেসেজে এরদোগান দিতে চেয়েছে এবং সে বিউটিফুলি দিয়েছে। আই গিভ হিম ক্রেডিট ফর দ্যাট। এবং আরো একটা বিষয় সম্মত আছে যে মানে অস্ত্র উৎপাদনের দিক দিয়েও কিন্তু ওরা বেশ স্বাবলম্বী, মানে বেশ স্বাবলম্বী। তার অস্ত্র প্রস্তুত করে এবং রপ্তানি করে, ওয়ান অফ দি টপ 5 কান্ট্রিজ ফর দি ওয়ার্ল্ড রাইট নাও। মানে সেটাও কি অফার দিয়েছে পরোক্ষভাবে যে আমাদের কাছ থেকে নিতে পারো, চাইলে আমাদের কিন্তু আছে। হইতেও পারে নিশ্চয়ই। আরেকটা ব্যাপার আপনি যেটা বলেছিলেন মানিক ভাই, যে সমঝোতা, আসলে সুন্দরই বলেছেন, সমঝোতা আসলে বিশ্বজি হয় না, যেহেতু ওদের সাপ্লাই কমে গেছে, কিছুটা সময় যাচ্ছে সাপ্লাই নিয়ে। কারণ 170টা টার্গেটে 2 দিনে তারা করেছে। এই সাপ্লাই কোথেকে আসলো? রিপ্লেনিশ করেছে। তো এটা যেন আবার শেষ হবে, আরো কিছুদিন করবে। আলটিমেটলি ইরানকে যতভাবে দুর্বল করা যায়, কিন্তু এই গেম কতদিন চলবে? এখন আমাদের যে জিনিসটা আমরা আলটিমেটলি যেতে পারতাম যে ইউনাইটেড নেশনসকে আমরা দুর্বল করে ফেলেছি। এখন ইউনাইটেড নেশনসের যে একটা মাল্টিপোলার একটা ইউনিফাইড একটা ওয়ার্ল্ড রেসপন্স আসবে আমেরিকার বিরুদ্ধে, সেটাও আসতে পারতেছে না। এখন আসলে আমরা রীতিমতো অসহায়, দোয়া করা আছে কিছু নাই যে মানে ডোনাল্ড ট্রাম্পের মানে যত তাড়াতাড়ি সে এখান থেকে বেরোবে, মিড টার্মে একটা চেঞ্জ আসবে, তাহলে তার উপরে একটা ইফেক্টিভ কন্ট্রোল মেকানিজম আসবে, যেটা প্রথম ট্রাম্পের প্রেসিডেন্ট দিতে পারতো, দ্বিতীয় ট্রাম্পের প্রেসিডেন্ট কেউ পারছে না, তাকে ভয় পাচ্ছে, এবং সেটা থেকে উঠে আসতে হবে। থার্ড একটা ফোর্স লাগবে, কংগ্রেস এবং সিনেট সেটা পারবে।
মোহাম্মদ মালিক ভাই, আপনার কাছে একটু জানি, যেটি বলছিলেন প্রফেসর ডক্টর কবির হাসান, যে ডোনাল্ড ট্রাম্পকে অর্থাৎ রিপাবলিকান দলকে খারাপ করতে হবে, আর তাদেরকে খারাপ করতে হলে ডেমোক্রেটদেরকে ভালো করতে হবে। সেখানে মেইনের সেনেট নির্বাচনে আমরা গ্রাহাম প্যাটেলকে নিয়ে যেটি দেখছি, এটি আপনার কাছে এই গ্রাহাম প্ল্যাটনারের বিষয়টি ডেমোক্রেটদের কতটা বিপাকে ফেলতে পারে, কিংবা তারা এটি কাটিয়ে ওঠার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? না, দেখুন, এখনো তো নির্বাচনের বেশ সময় সামনে আছে। হুম হুম। তো যেভাবে প্রাইমারি চলছে সব ওনাকে জায়গায়। যেভাবে ওনাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হলো আর কি, এটি কি খুব দুঃখজনক। কারণ একটা অভিযোগ মানেই সেটি সত্য প্রমাণিত হওয়া নয়। এটি কি কোনো একটা রাজনৈতিক মানে ষড়যন্ত্রের একটা পার্ট কিনা, সে বিষয়টি চিন্তা করা যায়। আর দেখেন, এই অভিযোগটা আসার সঙ্গে সঙ্গে কিন্তু যারা ডোনার, ইভেন ডিএনসি, তারা কি বলে দিল, আমরা কোনো ফান্ড দেব না নির্বাচনের জন্য। হ্যাঁ, সবাই সরে গেলেন, একেবারে ডেমোক্রেট শীর্ষ নেতা থেকে শুরু করে সবাই সরে গেলেন হ্যাঁ, তার পেছনে। আমি সেটাই বললাম, ইভেন ডিএনসি বলে দিল যে আমরা কোনো ফান্ড তোমাকে দেব না। তার মানে কি, তাকে প্রেশারাইজ করা হলো তার ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে যে তুমি সরে যাও। তাহলে এটাও দেখতে হবে যে এর পিছনে কোনো কারণ আছে কিনা, behind it there might be something. কারণ নাহলে ডেমোক্রেটিক পার্টি তো অ্যাটলিস্ট ফান্ড দিব না এই কথা না বলে এই কথাটা বলতে পারতো যে অভিযোগগুলো কোথায় যায় বা কতটা সত্য মিথ্যা, এইগুলো ডিমান্ড করতে পারতো। তা না করে সরাসরি ডিজোন করে দিল তাকে। কিন্তু এই ডিজোন করার পিছনে কিন্তু অন্য কোনো কারণ থাকতে পারে, সেটি হয়তো সময় বলে দেবে। তবে আমি মনে করি যে এইগুলো ডেমোক্রেটিক পার্টির মধ্যে দুর্বলতা আছে। যেমন ধরেন, মধ্যবর্তী নির্বাচনের মানুষ কিন্তু ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকলেও ডেমোক্রেটিক পার্টি সেই ভোটগুলো ক্যাশ করতে পারবে কিনা, সেই বিষয়টাতে আমার সন্দেহ আছে। তার কারণ ডেমোক্রেটিক পার্টি কখনো আপনি মানে ওই অর্থে চিন্তা করে না বা ওই অর্থে কাজও করে না। নির্বাচনে কতটা কৌশল থাকে। নির্বাচনে জিততে গেলে শুধুমাত্র মানুষ এমনিই তো সেদে সেদে ভোট দিতে যাবে না, তাই না? তাকে ভোট দিবে না, কতটা কৌশল প্রয়োগ করতে হয়। আমি সে ধরনের কোনো নির্বাচনী কৌশল, এফেক্টিভ কোনো কৌশল কিন্তু ডেমোক্রেটিক পার্টির মধ্যে দেখি না। আপনি এই যে মোস্ট রিসেন্টলি নিউ ইয়র্কের নির্বাচনের প্রাইমারি কথা চিন্তা করে দেখেন, যে মামদানি যাদেরকে সমর্থন করলেন তাদেরকে একদম ডেমোক্রেটিক টপ লিডার থেকে শুরু করে সবাই ডিজন করলো কিন্তু, তাই না? মানে যে হাকিম জেফরিস অন্য গ্রুপে, তাহলে এই যে এখানে মানে তাহলে কি মামদানি, মানে তারা এস্টাবলিশমেন্টের সাথে থাকবেন, এটাই তো স্বাভাবিক। মানে রাজনীতিতে তো এস্টাবলিশমেন্টকে সাপোর্ট করবেন, সেই হিসাবে চাকসুমধ্যের মতো এস্টাবলিশড ডেমোক্রেটরা অন্য জায়গায় এস্টাবলিশড যারা স্পেয়ান আদ্রিয়ান স্পেলেতের মতো কংগ্রেসম্যানদেরকে সাপোর্ট করবেন, এটা তো অস্বাভাবিক কিছু নয়। দেখুন একটা জিনিস, আপনি ইস্টাবলিশমেন্ট সবসময় ইস্টাবলিশমেন্টকে সমর্থন করবে, আমি এটার সঙ্গে একমত নই। ধরেন এখন আমি একজন কংগ্রেসম্যান বা রিপ্রেজেন্টেটিভ কিংবা সিনেট সদস্য, আমি যখন নির্বাচিত হয়েছি তখন আমার সক্ষমতা এবং আমার মানে কি বলবো, আমার সদিচ্ছা সবকিছু মিলিয়ে আমাকে উপযুক্ততা আমার ছিল, যোগ্যতা ছিল। কিন্তু মিনওয়াইল তো আমার চেয়ে আমি দুইটা কাজ করেছি, মিনওয়াইল তো আরেকজন বেরিয়ে আসতে পারে। কিংবা আপনাকে তো বুঝতে হবে যে এখন সময়ের দাবিটা কি। মানে এই মুহূর্তে মানুষ পরিবর্তন চাইছে, দেশের মানুষ। তারা বলছে পুরনো রাজনীতি বেশিরভাগ মানুষের সমর্থন করতে রাজি নয়। হ্যাঁ জি, মামদানির সমর্থন যাদের দিয়েছে তারা কেন নির্বাচনে জিতে আসলো প্রাইমারিতে? তার কারণটি হলো তারাই সময়ের দাবিটা উচ্চারিত করেছে। রাইট। আমি একটু প্রফেসর ডক্টর কবির হাসান আপনাকে এক মিনিট দিয়ে শেষ করতে চাই, আমাদের সময় শেষ হয়ে গেছে। মূলত অ্যাফোর্ডেবিলিটি মানুষ চাচ্ছে, সেটা যদি আপনি দিতে পারেন, এস্টাবলিশ বলে কোনো কথা নেই। যে এটি প্রতিশ্রুতি দিতে পারবে মানুষ তাকেই দেবে, এবং ডেমোক্রেটরা এই পথে ভুল করলে মধ্যবর্তী তো তারা পস্তাবে। প্রফেসর ডক্টর কবির হাসান যোগ করেন। একই কথা আমিও বলতে যাচ্ছি, সময় দাবিকে উপেক্ষা করছে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি এস্টাবলিশমেন্ট। কারণ এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আমি একমত জুয়েল ভাই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে মেইনের ওই জায়গায় ওই লোকটাই জিতে আসতে পারতো। এখন যে 6 জনের একজন যাবে, তাদের কিন্তু তার লাইনে ধরতে হবে জিততে হলে। এখন কথা হলো, যে লোকটা এতগুলো ভোট মোবিলাইজেশন করেছে, এখন যদি আপনি এটা মানে কি বলে না, যে একটা সেকেন্ড বেস্ট আর কি একজন ক্যান্ডিডেটকে আনবেন, তার কিন্তু উইনেবিলিটি কমে যাচ্ছে। যে এই জিনিসগুলো কিন্তু ডেমোক্রেটিক পার্টি সেভাবে চিন্তা করে না। এটা করা উচিত তাদের। ইউনিফাইড স্ট্র্যাটেজি ফাইন, যে জায়গায় যেটা আমাদের উইনেবল স্ট্র্যাটেজি, যেটা মানিক ভাই বললেন, সেই জিনিসটা সময়ের দাবিটাকে তাদের মানতে হবে। এটা যদি না মানে তাহলে তাদের ভরাডুবি আছে।
জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আপনাদের সময় এবং মতামতের জন্য, এবং একই সঙ্গে দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।